অবরোধ, হামলা আর হুমকিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন মোড়। শর্ত মানলে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহু বিরোধী ঝড়, বিক্ষোভের মুখে অধিবেশন ছাড়লেন প্রধানমন্ত্রী। অক্টোবরে নির্বাচন। জলবায়ু পরিবর্তনের প্রকৃতির বৈরী রূপ, এশিয়ায় বন্যা, ইউরোপে দাবানল, বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ জামাদ। দেখছিলেন শিরোনামগুলো। ইরানের বন্দরগুলোতে ফের নৌ অবরোধ শুরু মার্কিন সামরিক বাহিনীর, সেই সঙ্গে চলছে হামলা। এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। যুক্তরাষ্ট্রের হুমকিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। মুহুর্মুহু হামলায় কাঁপছে ইরান। যুদ্ধবিরতি ও পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝে দেশটিতে আকস্মিক হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। বুধবার রাতেও তেহরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা কেঁপে ওঠে বিমান হামলায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমানোই এ অভিযানের একমাত্র লক্ষ্য। এর মধ্যেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সামরিক অভিযান চলবে। চুক্তিতে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে। খুবই খারাপ হতে চলেছে। শেষ পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রা পূরণ করবই। নতুন হামলা প্রতিরোধ করার মতো শক্তি ইরানের নেই। সেই সঙ্গে ইরানের বন্দরগুলিতে ফের নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। যদিও 24 ঘন্টা না পেরোতেই হরমুজ প্রণালীর উপর শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহারও করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে পদক্ষেপ ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধচাপই বেশি তুলে ধরছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র ফেলো এলিয়ট আব্রামসের মতে, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আলোচনায় আনা গেলেও আত্মসমর্পণ করেনি। তাই সংকট সমাধানে তেহরানকে চাপ দিলে তা কাজে আসবে না। এদিকে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে আইআরজিসি। বুধবার রাতে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযান চলে কুয়েত ও বাহরাইনের ঘাঁটি লক্ষ্য করেও। আফরিন মৌ, নিউজ 24। পাল্টাপাল্টি হামলায় গভীর সংকটে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মার্কিন ইরান সমঝোতা। চুক্তি লঙ্ঘনের দায়ে পরস্পরকে দুষছে ওয়াশিংটন ও তেহরান। নতুন নিষেধাজ্ঞা, অবরোধ আর চলমান স্বল্পমাত্রার সংঘাত দুই পক্ষের অবিশ্বাস আরও বাড়িয়েছে। তবু কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করেন ইরান। তেহরানের বার্তা, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত মেনে চললে আলোচনায় ফিরতে প্রস্তুত তারা। হামলা থামেনি, কাটেনি নিষেধাজ্ঞার চাপ। একদিকে অবরোধের চাপ, অন্যদিকে সংঘাতের নতুন উত্তাপ। কাগজে টিকে থাকলেও বাস্তবে ভাঙনের মুখে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া মার্কিন ইরান সমঝোতা। আস্থার জায়গা নিয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। তবু পুরোপুরি বন্ধ হয়নি কূটনৈতিক দরজা। চলতি সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ও প্রতিশ্রুতি মেনে চললে ইরানও কূটনৈতিক আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে সবচেয়ে বড় বাধা গভীর অবিশ্বাস। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্কে জমে থাকা সেই অবিশ্বাস সাম্প্রতিক সংঘাতে আরো তীব্র হয়েছে। তেহরানের অভিযোগ, সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ওয়াশিংটনের উপর আস্থা রাখা কঠিন। এরই মধ্যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ও অবরোধ পরিস্থিতিকে আরো জটিল করেছে। পাশাপাশি চলমান স্বল্পমাত্রার সংঘাতও কঠিন করে তুলছে আলোচনার টেবিলে ফেরার পথ। তবে তেহরানের বার্তা স্পষ্ট, ওয়াশিংটন প্রতিশ্রুতি মানলে আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। এখন দেখার বিষয়ে আস্থা ফেরানোর প্রথম পদক্ষেপটি কার কাছ থেকে আসে। চন্দ্রা, নিউজ 24। বিরোধীদের তুমুল হট্টগোল ও স্লোগানের মুখে পার্লামেন্ট থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অতি গোড়া ইহুদিদের সুবিধা করে দেওয়ার একটি আইন পাশ করা নিয়ে এমন পরিস্থিতি। এই ঘটনা দেশটির চলমান রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। ইসরায়েলে চলছে নির্বাচনের কাউন্টডাউন। ভোটের ডামাডোলের এমন সময়ে বিরোধীদের তোপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ঘটনার শুরু একটি আইন পাশ করা নিয়ে। আইনটিতে বলা হয়েছে, অতি গোঁড়া ইহুদি সম্প্রদায় হারেদির যেসব সদস্য সেনাবাহিনীতে যোগ দেননি তাদের গ্রেপ্তার করা হবে না। কয়েক মাসের জন্য স্থগিত থাকবে বিচারিক কার্যক্রম। এমন আইন বৈষম্যমূলক বলে মনে করেন সরকার বিরোধীরা। বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটির সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রবেশ করেন নেতানিয়াহু। বক্তব্য রাখতে গেলে পড়েন তুমুল হট্টগোলের মুখে। সরকারের যুদ্ধ পরিচালনা সহ বিভিন্ন নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধীরা। অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে উঠলে শান্ত হওয়ার আহ্বান জানান স্পিকার, কিন্তু তাতে কান দেননি নেতানিয়াহু বিরোধীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে বক্তব্য শেষ না করে পার্লামেন্ট কক্ষ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরপরও বিলটি 58-54 ভোটে পাশ হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ভেঙে দেয়া হবে ইসরায়েলের পার্লামেন্ট। 27 অক্টোবর ভোট গ্রহণ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে ইসরায়েলের রাজনৈতিক উত্তেজনাও তত বাড়ার আশঙ্কা রয়েছে। চৈতি রয়, নিউজ 24। একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে দাবানল। একই সময় বিশ্বের দুই প্রান্তে প্রকৃতির দুই ভিন্ন রূপ যেন আরো একবার সামনে আনছে জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা। চীনের টাইফুন বাভির প্রভাবে ঘরছাড়া 2,60,000-এর বেশি মানুষ। একই চিত্র ভারতেও। মৌসুমী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও হড়কাবানে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। অন্যদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত জনজীবন। পানিতে ভেসে যাচ্ছে গাড়ি, গাছপালা আর বাড়ির বিভিন্ন অংশ। দৃশ্যটি চীনের লিয়াওনিং এর রাজধানী মেন ইয়াং এর। টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেশটির একাধিক প্রদেশে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। পানির তোড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক ও কৃষি জমি। পানিবন্দী হয়ে পড়েছেন 2,60,000-এর বেশি মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দল। একই চিত্র এশিয়ার আরেক দেশ ভারতেও। মৌসুমী বৃষ্টির প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলের আসাম, পাশাপাশি বিহার, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিপর্যস্ত জনজীবন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে প্রশাসন। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। ফ্রান্স, স্পেন, ইতালি ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখা দিয়েছে। তীব্র গরমের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। নিরাপত্তার স্বার্থে অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে পুড়ে যাচ্ছে বনাঞ্চল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, আর ঘন ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, চরম আবহাওয়ায় এমন ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, তাপপ্রবাহ ও দাবানলের মতো দুর্যোগের তীব্রতা বাড়ছে। তাই বৈশ্বিকভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমাদের জলবায়ু এখন ভিন্ন। যখন আমরা আবহাওয়া এই চরম অবস্থা বা অত্যাধিক উচ্চ তাপমাত্রা দেখি, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি, তখন এটি ব্যাপক চাপ সৃষ্টি করে। প্রকৃতির এই দুই বিপর্যয় ভৌগোলিকভাবে ভিন্ন হলেও বার্তা একটাই, জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। তাই এই বাস্তবতা মোকাবিলায় প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর প্রস্তুতি, বলছেন বিশেষজ্ঞরা। চৈতি রয়, নিউজ 24। ইরানের ওপর চাপ আরও বাড়ালো ওয়াশিংটন। তেহরান সংশ্লিষ্ট $130 মিলিয়ন বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, এসব ডিজিটাল সম্পদ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেনের অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছে 50টির বেশি প্রতিষ্ঠানকেও।
দীর্ঘ 23 বছরের সামরিক অধ্যায়ের অবসান ঘটিয়ে ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মঙ্গলবার ওয়াশিংটনে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, বাগদাদে আর মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। 2003 সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের অভিযানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই দীর্ঘ উপস্থিতি। একসময় ইরাকে মোতায়েন ছিল প্রায় 2500 মার্কিন সেনা। তবে সেনা সরলেও দেশটিতে কার্যক্রম চালিয়ে যাবে মার্কিন কোম্পানিগুলো। শিশু কিশোরদের অনলাইন আসক্তি কমাতে মাঝরাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এবার 16 ও 17 বছর বয়সীদের জন্য রাতের নির্দিষ্ট সময় ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা করেছে দেশটির সরকার। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তরুণদের ঘুম, পড়াশোনা ও মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন অনলাইন অভ্যাস নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কারফিউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিপ্লবের ঐতিহ্য আর আধুনিক ইউরোপের নিরাপত্তার অঙ্গীকার, দুই সুরেই জাতীয় দিবস উদযাপন করল ফ্রান্স। প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজেতে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজে অংশ নেয় দেশটির স্থল, নৌ ও বিমান বাহিনী। আকাশে রাফাল যুদ্ধ বিমান, মাটিতে সামরিক যান প্রদর্শিত হয় ফ্রান্সের প্রতিরক্ষা সক্ষমতা। ঐতিহ্যের মঞ্চে এবার উঠে আসে ইউক্রেন সংকট, ইউরোপের নিরাপত্তা এবং ঐক্যবদ্ধ প্রতিরক্ষার নতুন অঙ্গীকার। 1789 সালের বাস্তিল দুর্গ পতনের স্মৃতি আর বিপ্লবের চেতনায় ঐতিহাসিক শঁজেলিজে আবারও হয়ে উঠল শক্তি ও ঐতিহ্যের মহামঞ্চ। স্থল, নৌ ও বিমান বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রদর্শিত হয় ফ্রান্সের সামরিক সক্ষমতা। আকাশে নীল, সাদা ও লালের রঙিন রেখা ছড়িয়ে দেয় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা। তবে এবারের আয়োজনের মূল সুর ছিল ইউরোপীয় সংহতি। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে কোয়ালিশন অব দ্য উইলিং এর সেনারাও অংশ নেন এই আয়োজনে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বার্তা, নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় আরও ঐক্যবদ্ধ হতে হবে ইউরোপকে। বাস্তিলের পতন থেকে আজকের ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ 14 জুলাইয়ের উদযাপন মনে করিয়ে দিল ইতিহাস শুধু স্মৃতি নয়, ভবিষ্যতের পথ চলার প্রেরণাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।